শহীদ তানজিম সারওয়ারের বাসায়। এই বাসায় তার আব্বা আম্মা বসবাস করেন, এখানেই তার জন্ম হয়েছে, এখান থেকেই মায়ের কোলে বড় হয়েছে। আমি এই কয়টা মিনিট মন ভরে তানজিম সম্পর্কে তার মায়ের মুখ থেকে কিছু কথা শুনেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত ছিল সে। একেবারে ছোটোবেলা থেকে ক্লাস 1 থেকে সে কখনো দ্বিতীয় হয়নি। মেধার দিক থেকে আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দান করেছিলেন। তার আম্মা বলেছিলেন যে বোনটা বলেছিল ছোটোবেলা সে মেধাবীও ছিল, আবার দুষ্টও ছিল। আমি বললাম ডোন্ট সে দুষ্ট, বলো তুমি চঞ্চল। বলে হ্যাঁ সে চঞ্চল ছিল। তো চঞ্চল কারা হয়? যাদের ব্রেইন উর্বর থাকে, ওই ব্রেইনই তাকে চঞ্চল বানাইয়া সারে। এই জন্যে বড়ো যখন হয় তার ব্রেইনটা পুরা সেটেল হয়। মানুষ বলে বাবারে বাবা, তুমি ছোটোবেলা যে কী ছিলা, এখন তোমার আচরণ থেকে এটা বোঝার কোনো উপায় নাই, তুমি এত ভালো হলা কেমনে। তা আসলে আল্লাহ তাআলা ওই যে ব্রেইনের নিয়ামত দিয়েছেন, ছোটোবেলা সে থাকে চঞ্চল, একটু বড় হলে সে হয়ে যায় স্থির, এবং তার দ্বারা তার পরিবার, সমাজ, দেশ সবাই উপকৃত হয়। সবারই সৌভাগ্য হয় না দেশের জন্য জীবন দেওয়ার। সে সেনাবাহিনীতে জেনে শুনেই গিয়েছে যে এটা জীবন মৃত্যুর খেলা এবং সেটা দেশ রক্ষার খেলা, এটা জেনেই সে সেখানে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তার মা বাবাকে এইরকম একটা সন্তান দিয়ে আল্লাহ ধন্য করেছেন। আমরা এখানে আসি নাই উনাদেরকে গর্বিত করতে, আমরা এসেছি নিজেরা গর্বিত হতে। এই আন্দোলন ছিল ছাত্রদের একটা রাইট ইস্যুর ব্যাপার, অধিকারের ব্যাপার। সেই অধিকারটা অন্য কিছু না। চাকরিতে তারা একটা ভালো কোটার অবস্থান চেয়েছিল, নিজেদের জন্য কোটা ফ্রি একটা অবস্থান চেয়েছিল। আমাদের কোটাতে বেশিরভাগ 56% ছিল বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য, একেবারে সীমিত মানুষের জন্য বিশাল অংশ দিয়ে দেওয়া হয়েছিল। তারা দাবি তুলেছিল 18 সালে যে এটা সংস্কার হওয়া দরকার। এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী যেভাবেই হোক তিনি ডিক্লারেশন করলেন যে কোনো কোটাই আর থাকবে না। পরিপত্র জারি হলো, সেইভাবে 2টা রিক্রুটমেন্ট হলো। আবার যখন কিছুদিন গেল, দেখা গেল যে কোর্টের মাধ্যমে সেই আগের অবস্থায় চলে গেল। তখন ছাত্ররা উন্ডেড হওয়ার পরে তারা রিয়্যাক্ট করতে গিয়ে তারা একটা ধারাবাহিক আন্দোলনের সূচনা করলো। এবং অন্য কোনো পয়েন্ট এখানে ছিল না, পয়েন্ট একটাই ছিল যে তারা কোটার সংস্কার চেয়েছিল, কোটা বাতিল নয়। তারা বারবার বলেছে যে যেটা যৌক্তিক এটা থাকবে, কিন্তু অযৌক্তিক থাকবে কেন? আমাদেরকে বঞ্চিত করা হবে কেন? মেধার অবমূল্যায়ন হবে কেন? মেধার স্বীকৃতি দিতে হবে। এই জন্যে তারা এই আন্দোলন করেছিল। একটা পর্যায়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কিছু দায়িত্বহীন আচরণ এবং কথাবার্তা তাদের গায়ে আগুন ধরিয়ে দেয়। এদের বয়স কম, ইমোশন বেশি, তারা এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেয়। 2টি রোডম্যাপ চেয়েছে একটা সংস্কারের জন্য। সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে যে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার হবে। এই সংস্কারের রোডম্যাপটা যদি সাকসেসফুল হয় তাহলে পরবর্তীটা দেরি না করেই দিতে হবে নির্বাচনী রোডম্যাপ। কিন্তু প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টাও ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, আমরা চাচ্ছি এখন একটা সফল এবং একটা ক্রেডিবল নির্বাচন। তো সেই দিক থেকে আমরা 2টা রোডম্যাপের দাবি জানাচ্ছি। উনি বলেছিলেন যে দেশে কোনো আউটফিটের আপসার্জ হবে কিনা। এই যে উনার ঘটনার 1 মাস আগে এরা বেল পেয়ে রিলিজ হয়েছে জেল থেকে, আগে জেলে ছিল ডাকাত দল হিসাবে, এবং এরপরে তো তারা একটা বিশাল দুর্ঘটনা ঘটায় ফেললো। এরকম আরও অনেকেই জেল থেকে বেল পেয়েছেন। সরকারকে এগুলো দেখতে হবে। যদি এইরকম কোনো বিষয় থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং এখানে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। এই ব্যাপারে সরকার এবং জনগণের সিমেন্টেড ঐক্য লাগবে। দেশ আমাদের সবার, কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়।